প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের পাঠ্য বইয়ের ত্রয়োদশ অধ্যায়। আসো আমরা প্রথমে দুটি ছবি দেখি। একটি হলো আয়কর মেলার ছবি। এই আয়কর মেলার মাধ্যমে তোমরা কি হয় তোমরা কি জানো? আয়কর মেলার মাধ্যমে মানুষ এখানে আয় দেয়, ফলে সরকারের আয়কর মেলায় মানুষ তার আয়ের একটা অংশ সরকারের খাতে বাধ্যতামূলকভাবে জমা দেয়। এটাকে আয়কর বলে। অর্থাৎ আয়কর মেলার মাধ্যমে সরকারের আয় হয়। আর যা আমরা দেখছি এটা কি? পদ্মা সেতু। এই পদ্মা সেতু কিন্তু নির্মাণ করছে সরকার নিজস্ব অর্থায়নে, অর্থাৎ এই পদ্মা সেতু নির্মাণ করতে সরকারের কিন্তু ব্যয় হচ্ছে। তাহলে আমাদের আজকের পাঠ বাংলাদেশ সরকারের আয় ও ব্যয়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিখবে সরকারি অর্থব্যবস্থার ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশ সরকারের আয়ের উৎস বর্ণনা করতে পারবে, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ ব্যাখ্যা করতে পারবে। সরকারি অর্থব্যবস্থা কাকে বলে? সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায়। অর্থনীতি এই শাখায় রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয়, ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও সেসবের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে। এখন জানি বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ কি কি। বাংলাদেশ সরকারের আয়ের উৎস দুই ধরনের, একটি হলো কর রাজস্ব আর একটা হলো কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব, বাণিজ্য শুল্ক, দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে বলা হয় বাণিজ্য শুল্ক। এটি হলো বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস। আবগারি শুল্ক, দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যে আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, বিড়ি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের উপরে আবগারি শুল্ক ধার্য করা হয়। আয়কর, বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো আয়কর। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। মূল্য সংযোজন কর, যেটাকে ইংলিশে বলে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতগুলো সেবা খাতের উপর ভ্যাট আরোপ করা হয়েছে। সম্পূরক শুল্ক, অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়। এটিও বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস। ভূমি রাজস্ব, ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনাই ভূমি রাজস্ব নামে পরিচিত। সরকার 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার ফলে এ খাতে সরকারের আয় কিছুটা কম। নন জুডিশিয়াল স্ট্যাম্প, বিভিন্ন দলিলপত্র ও মামলা মোকদ্দমার আবেদনপত্র ব্যবহারের জন্য স্ট্যাম্প, পাসপোর্ট, বিনিময় বিল ইত্যাদি খাতে সরকার প্রচুর অর্থ উপার্জন করে। রেজিস্ট্রেশন, দলিলপত্র রেজিস্ট্রি বা নিবন্ধন করার জন্য রেজিস্ট্রেশন ফি এবং মামলা মোকদ্দমার জন্য কোর্ট ফি প্রদান করতে হয়, এতেও সরকারের যথেষ্ট আয় হয়। যানবাহন কর, বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে। মাদক শুল্ক, সরকার মদ, গাঁজা, আফিম ইত্যাদি দ্রব্যের উপর শুল্ক বসিয়ে কিছু আয় করেন। বিদ্যুৎ শুল্ক, বিদ্যুতের উপর আরোপিত শুল্ক থেকেও সরকারের আয় হয়। অন্যান্য কর ও শুল্ক, এতক্ষণ যেগুলি আলোচনা করলাম এগুলি ছাড়াও আরো কিছু কর ও শুল্ক থেকে সরকার আয় করে। এদের মধ্যে রয়েছে আমোদ প্রমোদ কর, সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের উপর শুল্ক, বিদেশ ভ্রমণের উপর শুল্ক, সেচ কাজ ও যন্ত্রপাতির উপর কর ইত্যাদি। এবার দিকে আসলে কর বহির্ভূত রাজস্ব বলি।
কি কি? সুদ। সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এ বাবদ প্রাপ্ত শুল্ক থেকে কিছু আয় হয়। অর্থনৈতিক সেবা। সরকার জনসাধারণকে কিছু অর্থনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমেও আয় করে থাকে। এগুলোর মধ্যে পর্যটন, ব্যাংকিং, ভ্রমণ ও সেবা উল্লেখযোগ্য। আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত রেজিস্ট্রেশন স্কিম, বীমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতিসমূহের অডিট স্কিম, সমবায় সমিতি রেজিস্ট্রেশন ও নবায়ন স্কিম প্রভৃতি কর বহির্ভূত রাজস্ব আয়। সাধারণ প্রশাসন। বাংলাদেশ সরকার প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে, যেটা সরকারের আয়ের একটা উৎস। রেলওয়ে। রেলওয়ে সরকারি আয়ের একটি উৎস, তবে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে এ খাত থেকে অধিকতর আয় সম্ভব। ডাক বিভাগ। দেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটিও সরকারি আয়ের অন্যতম উৎস। তার ও টেলিফোন। তার ও টেলিফোন ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটিও সরকারের আয়ের একটি উৎস। বন। বন থেকে সরকার প্রচুর আয় করে থাকে। বাংলাদেশের বনাঞ্চল থেকে কাঠ, বাঁশ, জ্বালানি, মধু, মোম ইত্যাদি বনজ সম্পদ বিক্রয়ের মাধ্যমে সরকার আয় করে। টোল ও লেভি। টোল ও লেভির মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করে। টোল হলো এক ধরনের রাজস্ব আয় যা আয়ের উপর নির্ধারিত আয়করের মতো নয়। সরকার জনগণের সেবা বাবদ বিভিন্নভাবে এ কর গ্রহণ করে, যেমন ব্রিজ, সেতু, কালভার্ট, ঘাট, পারাপার, হাট বাজার প্রভৃতি থেকে সরকার যে অর্থ আদায় করে তা টোল হিসাবে পরিচিত। আর লেভি হলো বিশেষ বিশেষ সময়ে আরোপিত জনগণের নিকট থেকে আদায়কৃত বিশেষ ধরনের রাজস্ব, যেমন পদ্মা সেতু সংশ্লিষ্ট রাজস্ব। ভাড়া ও ইজারা। সরকারি সম্পত্তি ভাড়া ও ইজারা দেওয়ার মাধ্যমেও সরকার আয় করে থাকে। জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ। জরিমানা, দণ্ড, বাজেয়াপ্তকরণ প্রভৃতির মাধ্যমে সরকার প্রতি বছর অর্থ আয় করে থাকে। লভ্যাংশ ও মুনাফা। সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা কোম্পানি, অ-আর্থিক প্রতিষ্ঠান, পার্ক, চিড়িয়াখানা প্রভৃতি থেকে প্রতি বছর লভ্যাংশ ও মুনাফা পেয়ে থাকে। এটাও সরকারের আয়ের একটি অংশ। তাহলে আমরা এতক্ষণ জানলাম সরকারের আয়ের হলো দুটি খাত, একটা হলো কর রাজস্ব, আরেকটি হলো কর বহির্ভূত রাজস্ব। এবার আমরা জানবো সরকারের ব্যয়ের খাতসমূহ। প্রতিরক্ষা। প্রতিরক্ষা বাংলাদেশের সরকারি আয়ের অন্যতম খাত। প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, যুদ্ধের অস্ত্রশস্ত্র ও সাজ সরঞ্জাম ক্রয় প্রভৃতি বাবদ বাংলাদেশ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। বেসামরিক প্রশাসন। সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও এসবের বিভাগসমূহের পরিচালনা, উন্নয়ন, কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদির জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে। শিক্ষা। বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর ব্যয় করতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাছাড়া উপ-আনুষ্ঠানিক শিক্ষার জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃ স্বাস্থ্য সেবা কর্মসূচি প্রভৃতি খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে। ঋণ ও সুদ পরিশোধ। দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে এবং বিদেশ হতে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রতি বছর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।
কৃষি, মৎস্য ও পশুপালন। বাংলাদেশ সরকার এই খাতসমূহে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী অপরিহার্য। আবার সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। এই তিন বৃহৎ বাহিনীর জন্য বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে। বিচার ও কারা বিভাগ। বিচার বিভাগ ও কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা এবং এই দুই বিভাগের ব্যবস্থাপনায় প্রচুর অর্থ ব্যয় করতে হয়। রাজস্ব আদায়কারী বিভাগসমূহ। বাংলাদেশ সরকার আয়কর বিভাগ, বাণিজ্য শুল্ক বিভাগ, আবগারি শুল্ক বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতির ব্যয়ভার মেটানোর জন্য রাজস্বের এক বিরাট অংশ ব্যয় করে। বৈদেশিক বিষয়াবলী। বিদেশের সাথে সম্পর্ক স্থাপন, বহির্বিশ্বে দেশের ও জনগণের স্বার্থ রক্ষার জন্য দূতাবাস প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সরকারকে প্রতি বছর অর্থ ব্যয় করতে হয়। অবসর ভাতা ও অন্যান্য সুবিধা। সরকারকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অবসর ভাতা ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সমাজ কল্যাণমূলক কার্যক্রম। সরকারকে প্রতি বছর সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করতে হয়। অপ্রত্যাশিত ব্যয়। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, মহামারী ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ও তৎসৃষ্ট জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রতি বছর বাংলাদেশ সরকারকে যথেষ্ট অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ অপ্রত্যাশিত খাতের ব্যয় হঠাৎ করেই করা লাগে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা কোনো মহামারী বা যদি দেশে জরুরি অবস্থা জারি হয়, তখন সরকারের এই ব্যয়ের পরিমাণ বেড়ে যায়। অন্যান্য খাত। উপরে উল্লিখিত খাত ছাড়াও সরকার যেসব খাতে অর্থ ব্যয় করে থাকে তা হলো সচিবালয়, হিসাব নিরীক্ষা, জ্বালানি ও শক্তি, খনি উৎপাদন এবং নির্মাণ প্রভৃতি। তাহলে এইগুলো ছিল সরকারের ব্যয়ের খাত। অর্থাৎ আমরা যে আয়ের খাতগুলো পড়েছি ওখান থেকে সরকার আয় করে এবং ওই উপার্জিত আয় সরকার আবার এই খাতগুলোতে ব্যয় করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের পাঠ। তোমাদের মূল্যায়নের জন্য আমি একটি একক কাজ দিচ্ছি। এই কাজটি তোমরা তোমাদের খাতায় করার চেষ্টা করবে। কতগুলি শুল্কের নাম আমি এখানে দিয়েছি, এর মধ্যে কোনটা কর রাজস্ব এবং কোনটা কর বহির্ভূত রাজস্ব এটা তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে, খাতায় লিখে চেষ্টা করবে কোনটা কর রাজস্ব কোনটা কর বহির্ভূত রাজস্ব। অবশ্যই তোমরা পারবে। আমাদের একটি বাড়ির কাজ থাকলো, বাংলাদেশ সরকারের অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। এখানে অপ্রত্যাশিত ব্যয় বলতে যে ব্যয়টা প্রত্যাশিত না, সরকারের হঠাৎ করে ব্যয় করা লাগে। যেমন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বলে কয়ে আসে না, হঠাৎই আসে। এবং এই প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন কারণে সরকারকে কিন্তু ব্যয় করতে হয়। দুর্যোগ কবলিত মানুষকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, দুর্যোগ প্রবণ এলাকায় সংস্কার ও উন্নয়ন কাজের জন্য বিভিন্ন কারণে সরকারকে কিন্তু এখানে ব্যয় করতে হয়। সেটা হলো অপ্রত্যাশিত ব্যয়। যেমন এখন এই যে আমাদের এখন দেশে কি COVID-19 চলছে, এটা কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ। এখানেও কিন্তু সরকারকে প্রচুর ব্যয় করতে হচ্ছে, এটা কিন্তু প্রত্যাশিত ব্যয় নয়। সেজন্য প্রশ্নটা ভালো করে বুঝবে, তারপরে উত্তরটা লেখার চেষ্টা করবে। বাংলাদেশ সরকারের অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। ধন্যবাদ সকলকে।